কারণ এদেশ দ্বিতীয়বারের মতো মুক্ত করেছিল আমাদের জেনজি। দে আর ভেরি মাচ কমিটেড। তারা অন্যায় বুঝে না, অন্যায় করতে জানে না, অন্যায় তারা করে না, অন্যায়কে তারা সমর্থন করে না, এবং তারা কাউকে ভয় পায় না। এটা কি প্রমাণিত সত্য না? একজন মাননীয় মন্ত্রী ট্রাফিকের সামনে পেট্রোল এগিয়ে নিয়ে বললেন যে সামনের গাড়িগুলিকে যেতে বলো, আমরা চলে যাব। ট্রাফিক সার্জন স্ট্রেট উত্তর দিল, মাননীয় প্রধানমন্ত্রী তিনি দাঁড়িয়ে থাকেন সিগন্যালের অপেক্ষায়, আপনি মন্ত্রী তো সিগন্যালের প্রধানমন্ত্রীর উপরে নন। দেখুন একজন পুলিশ সার্জন তার কথা বলার সাহস কতটা বেড়েছে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী শিখিয়েছেন সত্য বলার জন্য, নির্ভীক হওয়ার জন্য, সততার সাথে রাজনীতি। আপনি নকল প্রতিরোধ করবেন। 2024-এ জুলাইতে এই আন্দোলন হয়েছিল নাকি, জেনজিরা আন্দোলন করেছিল, দেশকে মুক্ত করেছিল, শহীদ হয়েছিল, আমরা তাদের স্মরণ করছি, তাই না? তো 24শে আগস্টের 5 তারিখ থেকে আমরা নতুনভাবে নতুন বাংলাদেশ দেখার চেষ্টা করছি। তাহলে 24-এর পর 25 গেল, 25-এর পর 26। কেন আপনি ভাবছেন ডিক্রিজ করবে? কারণ এদেশ দ্বিতীয়বারের মতো মুক্ত করেছিল আমাদের জেনজি। দে আর ভেরি মাচ কমিটেড। তারা অন্যায় বুঝে না, অন্যায় করতে জানে না, অন্যায় তারা করে না, অন্যায়কে তারা সমর্থন করে না, এবং তারা কাউকে ভয় পায় না। এটা কি প্রমাণিত সত্য না? তাহলে আমি কেন ভাববো আমার রেজাল্ট খারাপ হবে? আমি কাদের নিয়ে ডিল করছি? যারা চেয়েছিল এই বাংলাদেশে একটি পরিবর্তন আসুক, তারাই তো পরীক্ষা দিচ্ছে, তারাই তো আমাদের ভবিষ্যৎ, তাদেরকে নিয়েই তো আমরা দেশ চালাবো। কারণ এই জেনজিরা সত্য কথা আমাদেরকে বলতে শিখিয়েছে, সৎ পথে চলতে শিখিয়েছে, প্রতিবাদ করতে শিখিয়েছে, অন্যায়ের বিচার তারা চেয়েছে। অতএব তারাই তো আমার আগামী দিনের পরীক্ষার্থী। আপনি কি বুঝেন যে তারা মেনে নিবে যে সময় পায়নি, করতে পারেনি? তারা মেনে নিবে, নিয়ে বলবে যে না, আমরাও শিক্ষকদেরকে সহযোগিতা করব। এই জেনজির অভিভাবকরা কি রাজপথে যায়নি? তার সন্তানদেরকে নিয়ে গিয়েছিল। তাহলে তার অভিভাবকরা তো আর আগের মতো সেই রেজানুরে একটি গল্প বলছিল সাংবাদিক রেজানুর, আমি ওনাকে নিয়ে গিয়েছিলাম, এখন অনেক সিনিয়র এডিটর, ওনাকে একটি অনুষ্ঠানে নিয়ে গিয়েছিলাম। ওনার দেশের বাড়ি রংপুর। তো রংপুরে এমন একটি অনুষ্ঠানে ওনাকে দুটি কথা বলতে দিয়েছিলাম। তো উনি তার এক্সপিরিয়েন্সে বলল যে মিলন ভাই, আমি গিয়েছিলাম পরীক্ষা পরিদর্শন করতে, দেখলাম সকলে মিলে দৌড়ঝাঁপ লাফ দিয়ে নকল সাপ্লাই দিচ্ছে। তো আমি এক বুড়ো দেখলাম দৌড়াতে পারে না, সেও এই নকলের সাথে প্রতিযোগিতায় দৌড় লাফ ঝাঁপ দিচ্ছে। তো রেজানুর সাহেবকে জিজ্ঞেস করলেন, হে বুড়ো চাচা, আপনি কেন এত দৌড় লাফ ঝাঁপ দিচ্ছেন? আপনার তো বয়স যথেষ্ট হয়েছে, আপনার তো ছেলে এই ম্যাট্রিক পরীক্ষার্থী থাকার কথা না? ওই কি করবো বাবা, আমার তো কোনো সওয়াল নেই, একটাই সওয়াল, এই জন্য আমি দৌড়চ্ছি। আজকের দিনে কি আপনি ভাবেন যে অভিভাবকরা এসে আপনাদেরকে ডিস্টার্ব করবে? আমি বিশ্বাস করতে পারি না। এই অভিভাবকরা হলো সেই অভিভাবক যাদের সন্তানরা আত্মহত্যা দেওয়ার জন্য তারা রাজপথে গিয়েছিল, নির্বিচারে গুলি পাখির মতো শিকার করা হয়েছিল একের পর এক। ওই তারাই তাদের সন্তানদেরকে নিয়ে গিয়েছিল। আজকে আমাদের অভিভাবকরা সেই পর্যায়ের অভিভাবক। আমি কি সত্যি বলছি? পুরো জাতি আজ কমিটেড, পুরো জাতি আজ সত্যের পথে। আপনি কি দেখছেন না মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে পরিশ্রম করে যাচ্ছেন, কিভাবে একজন সাধারণ মানুষের মতো জনগণের সাথে যাচ্ছেন? ওই তো সেদিনকের কথা, আমাদেরকে পুলিশ পেট্রোল দেওয়া হয় একটু সাবধানতা অবলম্বন করার জন্য, কারণ দেশে কখন কি হয় বলা তো যায় না। একজন মাননীয় মন্ত্রী ট্রাফিকের সামনে পেট্রোল এগিয়ে নিয়ে বললেন যে সামনের গাড়িগুলিকে যেতে বলো, আমরা চলে যাব। ট্রাফিক সার্জন স্ট্রেট উত্তর দিল, মাননীয় প্রধানমন্ত্রী তিনি দাঁড়িয়ে থাকেন সিগন্যালের অপেক্ষায়, আপনি মন্ত্রী তো সিগন্যালের প্রধানমন্ত্রীর উপরে নন। দেখুন একজন পুলিশ সার্জন তার কথা বলার সাহস কতটা বেড়েছে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী শিখিয়েছেন সত্য বলার জন্য,
নির্ভীক হওয়ার জন্য, সততার সাথে কাজ করার জন্য। এক্সাম্পল ফর আস, তাই নয় কি? এখানে অনেক সংসদ সদস্য আছেন, কুমিল্লায় অনেক মন্ত্রী আছেন, গিয়ে দেখুন অনিদ্র তারা পরিশ্রম করছে। উনি কি চান? উনি চান আগামীর বাংলাদেশ করতে। সেই জন্যই তো আজকের এই অনুষ্ঠান আমাদের। আজকে প্রথম অনুষ্ঠান আমি শুরু করেছি, সারা বাংলাদেশের প্রতিটি এলাকায় যাব এবং সব কিছুর ব্যবস্থা আমি রাখবো, যা ছিল তার চেয়ে বেশি রাখবো। কিন্তু কিছুই তো রাখা আমার প্রয়োজন নেই। আপনারা যেখানে রয়েছেন, আছে কি কোনো প্রয়োজন? আছে? তারপরও আমি রাখবো। দেখুন, 1980 পাবলিক পরীক্ষা অ্যাক্ট শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করেছিলেন। সেই 1980 পাবলিক পরীক্ষা অ্যাক্ট আজকে অনেকটা দুর্বল হয়ে গিয়েছে। তার কারণ কি জানেন? সেই আইনে যা লেখা ছিল, এখন আমরা অনেক স্মার্ট হয়েছি। কেমন? তখন কি বলা ছিল যে হাতে ঘড়ি থাকবে, সেইটা ডিজিটাল থাকবে, সেটার থেকে নকল করব, সেই ব্যবস্থা কি তখন ছিল? তখন ডিজিটাল কারচুপি ছিল না, গোপনে ক্যামেরা রাখা, লুকিয়ে রাখা, কত পদ্ধতি বাড়িয়েছে নাকি? এখন সেই জন্য 1980 অ্যাক্ট গতকালকে ক্যাবিনেট, পরশুদিন বৃহস্পতিবার দিন রাত্রি 8:30 ক্যাবিনেট মিটিংয়ে সেটাকে আমি আবার পুনর্বিবেচনার জন্য উঠিয়েছিলাম এবং কিছুটা ত্রুটি হওয়ার কারণে এটা আবারও ক্যাবিনেট ডিভিশনে ফেরত পাঠানো হয়েছে। সেখানে আমরা 1980 পাবলিক পরীক্ষা অ্যাক্টে অনেকগুলো সংশোধন করেছি। যেমন আগের ওই 80 অ্যাক্টে কোথাও ছিল না প্রতিষ্ঠানের সচিবরা বা প্রতিষ্ঠানের হেডমাস্টার প্রিন্সিপালরা তারা এই নকল হওয়ার কারণে তাদেরকে পানিশমেন্টের আওতায় আনা যাবে, এটা ছিল না। এখন কিন্তু এটা সংশোধিত হয়েছে। যদি কোনো পরীক্ষার হলে নকল হয় এবং তার সাথে যদি কেন্দ্র সচিব অথবা কেন্দ্রের ওই স্কুলের হেডমাস্টারের কোনো জড়িত পাওয়া যায়, তাকেও আইনের আওতা আনা হয়েছে। যদি হঠাৎ করে একজন ইনভেস্টিগেটর গিয়ে দেখলো বাথরুমে নকল পড়ে আছে, এর জন্য নকল তো কেউ না কেউ নিয়েছে তো সত্য তো, কিভাবে আইডেন্টিফাই করবো বলুন? আইডেন্টিফাই করবো নকল বাথরুমে পাওয়া গেল কেন, ক্লাসরুমে পাওয়া গেল কেন, উইন্ডোর বাইরে পাওয়া গেল কেন? সেই জন্য কেন্দ্র সচিব উঠবে পানি সেবক। আপনি কি একমত আছেন? কারণ আমরা বলেছি পরীক্ষা হলে যাওয়ার আগে 30 মিনিট আগে তাদেরকে ঢুকতে হবে এবং ঢোকার সময় তাদের দেহ তল্লাশি করবে এবং এই দেহ তল্লাশির সময় মায়ের লেখা চিঠিও যেতে পারবে না। আমি রাইট? ছাত্রীদের জন্য গোপন কক্ষ থাকবে, সেখানে দেহ তল্লাশিতে করা হবে। তারপরে যদি ওই কলেজে বা ওই প্রতিষ্ঠানে যদি কোনো নকল পাওয়া যায়, তার জন্য ওই প্রতিষ্ঠানের কর্মকর্তারাই দায়ী হবেন। কারণ আগের দিন যদি নিয়ে রাখে, কে দেখবে? ছাত্ররা নেয়নি, নিয়েছে তার প্রতিষ্ঠান, যে কোনো লোক। আমি রাইট? এগুলি কিন্তু ছিল না, এগুলি দেওয়া হয়েছে। এখন ধরে নিলাম আমাদের নেতারা সহযোগিতা করছে, এটা তো হতে পারে কি? আমি হতে পারে না? তাহলে এই যে চেইন, এই যে বাইরে থেকে একজন নকল সাপ্লাই দিল, সহযোগিতা করলো, তাদেরকেও শাস্তির আওতায় এই আইনের বিধানে আমি এনেছি। I am not gonna leave anything untouched. হতে পারবে না, হতে দেওয়া হবে না, আমরা বন্ধ করে ছাড়বো। আর যদি পরীক্ষার সময় বন্ধ না করতে পারি, পরীক্ষার পরে ব্যবস্থা নেব। যদি কোনো শিক্ষকরা খাতা দেখায় দুর্বলতা করেন এবং অতিরিক্ত মার্ক দেন অথবা কম মার্কে ফেল করান, এই ধরনের সন্দেহভাজন যদি হয় বা অতিরিক্ত জিপিএফ যদি পায়, যেটা আমি র্যান্ডম স্যাম্পলিং চেক করব এবং এক্সামিনারদেরকে 1980 অ্যাক্টে আমি আওতায় এনেছি। আপনি কি চান না? চান কি চান না? আপনাদের তো চান। এটা মানা হয়েছে, ডেফিনেশন পাল্টে দেওয়া হয়েছে। আপনারা জানেন আমাকে কোনো দুর্নীতির মামলা অভিযুক্ত করতে পারেনি, কিন্তু ভ্যালিওয়েক্স ছিনতাই, মোবাইল ছিনতাই, চাঁদাবাজি, এই ধরনের বহু মামলা দেওয়া হয়েছে এবং এই কুমিল্লা কারাগারে সর্বমোট 3.5 বছর আমি ছিলাম। যে শাসন গাছার এই এগ্রিকালচার ফার্মের
পুকুরের পূর্ব পাশের কোয়ার্টার ছিল আমার আব্বার, এটার দায়িত্ব ছিলেন আমার বাবা। যেখানে আমার জন্মগ্রহণ হয়েছিল সেই মাটিতে আমি মাত্র 4 বছর বয়স ছিলাম। ব্রাহ্মণবাড়িয়ার বিবাড়িয়া হাই স্কুল থেকে আমার লেখাপড়া শুরু, তারপর চলে গেলাম ঢাকায়, ক্লাস 3 থেকে আমি ঢাকায় সেই কুমিল্লা কারাগারে আমি 3.5 বছর কাটিয়েছিলাম। এক কারাগার থেকে আরেক কারাগারে যখন আমাকে নিয়ে যায়, রংপুর কারাগারে গিয়ে এদিকে হঠাৎ করে শত শত আসামি এসছে, তারা পরীক্ষায় নকল করতে গিয়েছিল, সেই জন্য তারা ঢুকেছে। আমি তাদের সকলের সাথে আলাপচারিতা হলো এবং আমি সেখানে থাকার সময়ে প্রচুর খাবার দাবার সেই মানে উত্তর অঞ্চলে এমপিরা নিয়ে গিয়েছিলেন, আমি সেই মিষ্টি এগুলি তাদেরকে বিতরণ করতাম, সাহায্য করতাম। একদিন পরে দেখি আমার খাবার দেওয়ার কোনো লোক নেই। জেলারকে ডেকে বললাম, কি পেপার, প্রায় 250-300 আসলো, একদিন পরে সব বেল পেয়ে গেল, 1980 পাবলিক পরীক্ষার অ্যাক্ট রয়েছে, কিভাবে পেল? বললো যে স্যার, ওখানে শুধু পাবলিক পরীক্ষার লেখা আছে, অন্য কোনো পরীক্ষার কথা লেখা নেই। এবার ডেফিনেশন পাল্টিয়ে দিয়েছি, এনি টাইপ অফ এক্সামিনেশন, চাকরির জন্য হোক, শিক্ষক নিয়োগের জন্য হোক, ব্যাংকের এমপ্লয়ি নিয়োগের জন্য হোক, প্রত্যেকটি হচ্ছে পাবলিক পরীক্ষা। বুঝতে পেরেছেন তো? মানে এখান থেকে পার পেলেও নকল করবেন নিয়োগের ব্যাপারে, সেটাও এই ডেফিনেশনে ঢুকিয়ে দিয়েছি। একটি বিষয় নেই যে আমি ঢুকাইনি। মধ্যে হলাম কয় তারিখ? ফেব্রুয়ারি 18 তারিখ, তাই না? এর মধ্যেই আমার গবেষণায় সবকিছু ধরা পড়লো কি করে? কারণ ওই 17 বছর যখন বিরোধী দলের রাজনীতি করতাম, তখন আমি এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ বলে একটি সংগঠন চালাতাম এবং শিক্ষাকে নিয়ে আমি গবেষণা করতাম, এবং আমার সব গবেষণার উপাত্ত আমার কাছে রয়েছে। এবং সর্বশেষ আমাকে পিএইচডি করাতে চেয়েছিলেন আমার প্রধানমন্ত্রী, তিনি করিয়েছিলেন। ওনার নির্বাচিত বিষয় সেটি হচ্ছে টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং। অর্থাৎ আমার ইচ্ছে হয়েছিল যে আমি হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্টে রিসার্চ করব এবং হায়ার এডুকেশনের জন্য উনি হায়ার এডুকেশনটা কেটে আমাকে দিয়েছিলেন টিব্যাগ। কারণ বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। সেই জন্যই আজকে আমাদের ওই কালাম সাহেব এমপি সাহেব বললেন যে আমাদের এইটা একটা ডিভিশনের দরকার। কারণ এখানে আমি এগ্রিকালচার ইউনিভার্সিটি দিতে পারিনি এই ডিভিশনাল কনসেপ্টে, আমি ইঞ্জিনিয়ারিং কলেজ দিতে পারিনি, আমি টেক্সটাইল ইউনিভার্সিটি দিতে পারিনি, আমি অনেক কিছু দিতে পারিনি এই কনসেপ্টে। সেই সাথে আমাকে মঞ্চে বললেন ব্রাহ্মণবাড়িয়ার এমপি মান্নান সাহেব, যেখানে আমি 3 বছর ছিলাম, আমার শৈশব কেটেছে ওই তিতাস নদীতে স্পিড বোটে ঘুরে আব্বার সাথে। নবীনগর, সরাই সব উপজেলা আব্বা পরিদর্শন করতে যেতেন, আমি প্রত্যেকটি উপজেলায় গিয়েছি। তিনি একটি স্কুল অ্যান্ড কলেজের কথা বললেন, আমি বললাম মাঝখানে একটু টি লাগিয়ে দেন, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। বুঝতে পেরেছেন তো? ঠিক তেমনিভাবে আমি টিপু সাহেবকে বললাম আপনার স্কুলটার মধ্যে একটু টি লাগিয়ে দেন, কারণ মানব সম্পদ করতে হলে আমাদেরকে তার কোনো বিকল্প নেই। মনিলহর চৌধুরী সাহেব চলে গিয়েছেন, উনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের যে বেহাল অবস্থা সেই সম্পর্কে আমাকে অনেকগুলো বিষয় অবগত করলেন মঞ্চে বসে বসে। ওনার সবগুলি কথা শুনে আমি বললাম ঠিক আছে, সব কিছু করবো, আমার একটা নিউজ দেখেন। 3 মিনিট পরে একটি নিউজ দিলাম ওনাকে যে হাইয়েস্ট নকল হয় ভিক্টোরিয়া কলেজে। উনি লজ্জিত হলেন। আমি বললাম না, আগামী দিতে হবে না, হয়েছে। সেই সাথে আমাকে বললেন আরেকটি কলেজের কথা, অজিত গুহ মহাবিদ্যালয় কুমিল্লা, সেখানে তারা বছরে 2 লক্ষ বার্ষিক লিজ ফি 2,82,000 টাকা দিতে হয়, সরকারি জায়গায় লিজ দিতে হয়, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। এমপিও নাই শিক্ষকদের, ছাত্ররা নাই, চলে যাচ্ছে। সাথে সাথে আমি ডিসি সাহেবকে বললাম আপনার এডিসিকে নিয়ে এই মিটিংয়ের পরে সেখানে যাবেন, সেখানে আমি মিটিং করব, মিটিং করে সেই সমস্যাটা সেখানে সমাধান করে তারপর আমি যাব ঢাকায়। আমি কোনো সমস্যাকে যেয়ে থাকতে দেই না, প্রত্যেকটি সমস্যাকে আমি তাৎক্ষণিকভাবে অ্যাড্রেস করি।